গাইস দেখতে পাচ্ছেন এবার কাফিকে কিন্তু গণধোলা দিচ্ছে জনগণ পুলিশের সামনেই, এবার নিজের ফাঁদে নিজেই পড়ে গেলেন কাফি। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে গ্রেফতার করা হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে সে নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছিল। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবার বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে উঠে এসেছে প্রতারণার অভিযোগ, এমনকি নিজের বাড়ি নিজেই আগুন লাগানোর মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নুরুজ্জামান কাফি হাতকড়া পরা অবস্থায়। দাবি করা হচ্ছে তিনি প্রতারক এবং নিজের পরিকল্পিত চক্রান্তের কারণে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কি এমন ঘটল এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর এরকম বিতর্কে পড়তে হলো, সেটা জানার পর আপনিও অবাক হবেন। কাফি তো আপনার ঠান্ডা মাথায় বাটপার লুচ্চা, এর বাড়িঘর কেমনে কে ফুরাইবো? এর নিজে নিজে এই বাড়িঘর ডিজেল দিয়ে ফুরাইছে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি করে দেয়, এইটা টোটালি একটা ধান্দাবাজি। কয়েকদিন আগে কাফির বাড়িতে একটি অগ্নিকাণ্ড ঘটে, জানিয়ে নিজেই ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন। তবে তদন্তকারীরা বুঝতে পারেন এটি ছিল সাজানো ঘটনা। প্রমাণ মিলে যে কাফি নিজেই পরিকল্পিতভাবে বাড়িতে আগুন লাগিয়েছে, যাতে তিনি নিজের ক্ষতির নাটক সাজিয়ে পাবলিকের সহানুভূতি অর্জন করতে পারে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সহানুভূতি পেতে পারে। কিন্তু দুর্ভাগ্য তার, সেই ফন্দি ধরে ফেলেছে দর্শকরা। এখন প্রশ্ন হচ্ছে, যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটা কি আসলেই সত্যি? গণধোলাই খেয়ে কাফি এবার নিজের ফাঁদে নিজেই পড়ে গেলেন, এমন একটি ভিডিও ফুটেজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কাফিকে কি কারণে হঠাৎ করে জনগণ পুলিশের সামনে গণধোলাই দিল। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই। আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব কাফি কি কারণে এবং কোথায় তিনি গণধোলাই খেলেন। দর্শক বন্ধুরা, আপনারা শুরুতে এই শিরোনামটি দেখে বুঝে গেছেন আমি আসলে আমার ব্যক্তিগতভাবে এই কাফিকে নিয়ে ভিডিও বানানোর নিম্নত মানের কোনো ইচ্ছা শক্তি আমার ছিল না, কিন্তু বাধ্য হয়ে গেলাম। কি কারণে বাধ্য হলাম? দুইটা রিজনে। প্রথম রিজন হচ্ছে, আমি ডিরেক্ট পয়েন্টে আসি। প্রথম রিজন হচ্ছে, এই কাফি বলতেছে যে ধানমন্ডির 32 নাম্বার পুড়িয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগের দূষররা, ফ্যাসিস্টদের দূষররা কিংবা স্বৈরাচারের দূষররা, তিনি দেখেন 3টা ওয়ার্ড তিনি ব্যবহার করছে। নাম্বার 1, তিনি ধানমন্ডি পুড়িয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগের দূষররা, একটু ক্যাচ করেন। দ্বিতীয়ত ফ্যাসিস্টের দূষররা, তৃতীয়ত স্বৈরাচারের দূষররা। সব কিছু কি আওয়ামী লীগের উপরে তিনি দোষ বা দায়ভার, এই আগুন লাগানোর ঘটনা, তার বাড়িয়ে পড়ে দেওয়ার ঘটনা, সম্পূর্ণ কিছু তিনি আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলেন। এখন এই বিষয়ে আমি কথা বলি, অনেকে আমাকে দালাল বলবেন, ডাজেন্ট ম্যাটার, আমাকে সত্যি কথা বলতে হবে। সেটি হচ্ছে, কাফি বলতেছে তার নিজের মুখে 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়ার কারণে আওয়ামী লীগের দোসররা এটাকে বা আমার বাড়ির উপরে আক্রমণ করে, বা বর্তমান আমার বাড়ির এই অবস্থা। তা কাফি, আপনার হাতে কি ভাই শক্ত কোনো এভিডেন্স আছে? আমি আপনাকে আসলে ব্যক্তিগতভাবে চিনি না, তবে এই ঘটনার পর থেকেই আমি আপনাকে দেখি এবং আপনার ভিডিও আমি মোটামুটি ভালো কিছুই দেখি, আপনার মানে অতীতের, হ্যাঁ আমি ভালো কিছুই দেখি। যাই হোক, তো দেখে যা পাইলাম, আপনাকে সবাই মানে মোটামুটি কুত্তা রাফি বলে, এরকম কিছু, যদি আমি ভুল না করে থাকি। যাই হোক, আমার সেই বিষয়ে কোনো নাই আর কি, ইন্টারেস্ট নাই। এখন কথা হচ্ছে, আপনার কি ব্যক্তিগতভাবে ভাই কোনো এভিডেন্স আছে? মানে ব্যক্তিগতভাবে, কারো রেফারেন্সে না, আপনি দেখছেন? কারণ আপনি তো এত বড় একটা আন্দোলনের আপনি ভূমিকা পালন করছেন শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতনের পিছনে। তাহলে আপনার ইটা কি আমরা জানতে চাই, আপনার এভিডেন্সটা কি? আপনি তো প্রতিটা মিডিয়ার বক্তব্য কিংবা ইন্টারভিউতে আপনি একই বক্তব্য রাখতেছেন যে আওয়ামী লীগের দোসররা এই ঘটনা ঘটেছে। মানে আপনারা কি আবার নতুন করে
এই ধরনের শখ বা এই ধরনের পরিকল্পনা কি আপনারা ঘটাইতে চাইতেছেন যে আপনারা আওয়ামী লীগের ধানমন্ডি পুরাই দিছেন? এখন জাতিসংঘ থেকে কথাটা একটু ভালোভাবে একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এখন জাতিসংঘ থেকে যেই বাম্বু আসতেছে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক যে ধরনের নোটিশগুলো আসতেছে, এটাকে যাতে বা তার এগেনস্টে আপনার বাড়িটাকে আপনি প্রেজেন্টেশন করতে পারেন জাতিসংঘের সামনে, হ্যাঁ, বা আইসিসির সামনে বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে গঠিত করছেন আপনারা, সেটার সামনে যাতে আপনারা কি প্রেজেন্টেশন করতে পারেন যে দেখেন ভাই, এই যে আমরা ভাঙছি, আপনারা বলেন যে আওয়ামী লীগ সাধু, ভাই সাধু না ভাই, দেখেন আমরা তো ভাঙছি, দেখেন আমার বাড়ির ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার আত্মীয় স্বজন পরিবার ছিল, আমার 14 গোষ্ঠী সেদিন সবাইকে আমি চার দাও দিছিলাম সন্ধ্যাবেলা, বা আমার ফ্যামিলি দিছিল, সবাই চা খাইতে গেছিল, আর এমন টাইমে আওয়ামী লীগের দূষর আইসা আগুন ধরাই দেয়। হ্যাঁ, আপনাদের মাস্টার মাইন্ড তো অন্যতম। আমি জানি না, আমার কেন জানি ভাই এরকম মনে হচ্ছে, সত্যি বলতেছি। একদম যখন নাকি আমি তার ভিডিওগুলো দেখি, ডিরেক্ট আমার একদম মানে এই পয়েন্টটাতে মনে করেন আমার মানে ব্রেনটা মনে করেন চলে আসে, ডিরেক্ট এই পয়েন্টে চলে আসে যে এরা বর্তমান বাঁচার জন্য ভাই সব ধরনের মাস্টার মাইন্ড এদের দ্বারাই সম্ভব। ওই যে দেখেন নাই সচিবালয়ের মতো আগুনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা এরা নিজেরা ঘটাইছে, আর কি বলছে আওয়ামী লীগের দূষণরা করছে। মানে বর্তমান যদি এই যে কটা মনে করেন আন্দোলনের ভিতরে জড়িত আছে, শালা অগ বউ যদি প্রেগনেন্ট হয়, হ্যাঁ মানে এইভাবে বলতে হয়, সরি আসলে দেখবেন যে বলবো এইটা আওয়ামী লীগ ঘটাইছে। মানে যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ হয় যে ভাই আমার ভিতরে বা আমার বউর উপর দিয়া যে এত বড় একটা প্রতিশোধ নিয়ে নেবে আওয়ামী লীগ, হালাই আমি কল্পনাও করি নাই কেমনে কি ভাই আওয়ামী লীগ এত খারাপ, আমার বউটাকেও ছাড়লো না, শেষমেশ প্রেগনেন্ট বানাই দিল। হ্যাঁ, এই বাচ্চার দায়ভার এখন কে নিবে? শেখ হাসিনা নিবে না? তখন তো এইভাবেই বলবেন রে ভাই, আপনাদের দ্বারা তো সম্ভব, সবকিছু সম্ভব, অসম্ভবের কিছু নাই আপনাদের ধারায়। কারণ আপনারা প্রতিনিয়ত চাচ্ছেন কিভাবে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবেন, আর উল্টো দিকে আইসিসি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জাতিসংঘ কিংবা ব্রিটিশরা চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে ফিরিয়ে আনতে, কিংবা সক্রিয়ভাবে আরো যে বাংলাদেশে 5 থেকে 6টা দল আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেই প্রোটোকল পাবে বাংলাদেশের পুলিশ বাহিনী বা যে নিরাপত্তা পাবে, সমানভাবে যাতে আওয়ামী লীগও নির্বাচন করতে পারে। আর এটা আপনাদের সহ্য হচ্ছে না, কোনো কারণ বশত আপনাদের তো আটকাতে হবে। হ্যাঁ, এনি হাও আটকাতে তো হবে রে ভাই, হবে না? তো কাফি, আপনি বর্তমানে আপনার নাটক বাদ দেন, কেমন? আপনার এই নাটক বাদ দেন। সর্বশেষ আমার আরো একটা লাইন, সর্বশেষ কথা, সেটি হচ্ছে বর্তমান যে বা যারা বাংলাদেশে একের পর এক অরাজকতা সৃষ্টি চালাচ্ছেন, এই ভিডিওটার পরে কিংবা আজকে যদি সম্ভব হয়, আমার কাছে এমন একটা এভিডেন্স আসছে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমি বলতেছি আওয়ামী লীগের উপরে কি পরিমাণ অত্যাচার করতেছে, মাথা খারাপ হয়ে যাবে, ডিরেক্ট মাথা খারাপ হয়ে যাবে। মুন্সিগঞ্জের ঘটনা, আমি জায়গাটার নামও বলে দিলাম। তো যাই হোক, যারা নাকি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিনিয়ত ঘটাইতেছেন, তো যারা নাকি এগুলা প্রতিহিংসার আগুন বাংলাদেশের চারদিকে ছড়িয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা লাইন, এই যে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগ এইটা ঘটাইছে সেইটা ঘটাইছে, আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ একটা দল, বা আওয়ামী লীগ এটা সেটা, তবে এটা বাস্তব যে আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ একটা দল, এটা বাস্তব। তবে কেন বাস্তব এইটাও তো বুঝতে হবে। এই যে আপনারা যে তাদের উপরে অত্যাচারটা চালিয়ে যাচ্ছেন, আপনারা ভাবতেছেন যে আওয়ামী লীগকে আমরা চিরতরের জন্য বা জিন্দিগির মতো বাংলাদেশের রাজনীতি থেকে উঠিয়ে ফেলবো, কিংবা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের ঐতিহাস বা ইতিহাস যা কিছু আছে এভরিথিং, সমস্ত জায়গায় থেকে আমরা কি একদম টোটালি ব্যানিশ করে ফেলবো। আপনারা এটাই চাচ্ছেন বা এটা তো পসিবল না ভাই, কারণ এই আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়, এটা আপনাদের বুঝতে হবে। তো যার জন্য করলাম চুরি তাকে বলো চোর, এটা ভালো না ভাই, তাই না? তো যারা নাকি ভাবতেছেন যে আওয়ামী লীগকে আপনারা শেষ করে দিবেন, এবং যারা নাকি অত্যাচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, এই দিন না সামনে দিন আসবে। ওই যেমনটা আপনার শেখ হাসিনার পতন ঘটছে,
তেমন শেখ হাসিনা ফিরেও আসবে, এটাও চিরন্তর বাস্তব কথা। কেমন, একটু সবুর করেন, শেখ হাসিনাও ফিরে আসবো। তখন আপনারা ঠিক বা আপনাদের অবস্থাটা বাংলাদেশে কি হবে আমি জানি না। আমি সত্যিই জানি না যে আপনাদের অবস্থাটা আসলে বাংলাদেশে কি হবে। তখন আপনারা বাংলাদেশে থাকতে পারবেন? পারবেন না। চিরন্তন বাস্তব কথা ভাই। যত কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনার যারা নাকি এই ধরনের প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছেন, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা এই ধরনের মিথ্যা অপপ্রচার মনে করেন চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদেরও একদিন পাকড়াও করা হবে। সেদিন আপনারা কোথায় যাবেন ভাবেন। আপনারা যাদের জন্য নাকি এই ধরনের কাজ করতেছেন তারা দেখবেন কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ঠিকই মনে করেন পালিয়ে যাবে, ফেসে যাবেন আপনারা। আপনাদের মতো এই ধরনের কাফি বা এই ধরনের মনে করেন কি যারা নাকি মূর্খ আছে, আসলে শিক্ষিত মূর্খ মানুষ, আপনারা ফেসে যাবেন। আপনারা ফেসে যাবেন। যদি মাতৃভূমিতে থাকতে চান, সমানভাবে বাঁচতে চান, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে কোনো একটা দলকে তো এটা শেষ করতে হবে, নয় আপনারা শেষ করেন। আচ্ছা ধরে নিলাম যে আওয়ামী লীগ আপনার বড় মনের উদারতার একটা দেয় নাই, প্রমাণ দেয় নাই, তো সেটা আপনারা প্রমাণ করেন যে আমরা বড় মনের মানুষ, আমরা উদার মনের মানুষ, সেটা আপনারা প্রকাশ করেন রে ভাই। এই হিংসা প্রতিহিংসার রাজনীতি বাদ দেন রে ভাই। হ্যাঁ, আপনারা শেষ করেন, তাহলেই তো হয়ে যায়। কেন আওয়ামী লীগকে কেন শেষ করতে হবে? আর ধরে নিলাম আওয়ামী লীগ ভুল করতেছে, তাহলে আওয়ামী লীগকে কেন শেষ করতে হবে? আপনারা শেষ করেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে ভাই আপনারা করছেন, আমরা শেষ দিলাম, এই যে দেখেন আমরা শেষ দিলাম। কিন্তু না, আপনারা এর থেকে দ্বিগুণ আপনারা বেড়েই চলতেছেন। আপনারা প্রতিনিয়ত এই ধরনের প্রতিহিংসা বা অত্যাচার, মব জাস্টিস আপনার চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কেন? তো শেষটা হবে কোথায়? কাল যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন তো আপনাদের দাবড়াবে, তখন বলবো এই বলেছিলাম না যে ফ্যাসিস্টদের করার জন্য এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা, এটা সেটা আগডুম বাগডুম। হ্যাঁ, নানান কিচ্ছা গাইবেন আপনার। তখন সেই কিচ্ছা শোনার জন্য মানুষ থাকবে? কারণ আপনারা বর্তমান যে কিচ্ছাগুলা রটাচ্ছেন বা ঘটাচ্ছেন নিজেদের প্ল্যান মোতাবেক বা নিজেদের পরিকল্পিত ভাবে, এটাকে আপনি কিভাবে মনে করেন করবেন বলেন? কিভাবে দেখবেন আপনি এটাকে? অতএব এই ধরনের ফাজলামু মার্কা কথাবার্তা বাদ দেন, এভিডেন্স ছাড়া কথা বললেন না যে আপনি ধানমন্ডি পুরাই দিয়েছেন দেখাই আওয়ামী লীগ এই ঘটনা ঘটাই দিছে। আরে ভাই, আওয়ামী লীগ যদি আপনার বাড়ি পুরাই দেওয়ার ক্ষমতা বর্তমান আওয়ামী লীগের থাকতো, তাহলে আমি বলতে চাই যখন নাকি 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন আওয়ামী লীগের এবং আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি, আমাদের কলিজার ভিতরে সেদিন রক্তক্ষরণ হয়েছে। সত্যি কথা বলতেছি, সেদিন কি আওয়ামী লীগ পারতো না আপনাদের সবকটাকে ধরে মনে করেন পুনরায় আবার দ্বিতীয়বার মুসলমানি করে দেওয়ার? পারতো কিনা? একবার তো করছেন, আরেকবার করাইতো। পারতো কিনা? অবশ্যই পারতো, তবে করে নাই ভাই, কারণ আওয়ামী লীগের সেই অবস্থানটা বর্তমান নাই। তাই এই ধরনের আপনার গুজব ছড়ানো বন্ধ করেন। আর আমি বলতে চাই, যারা নাকি ভাই প্রতিহিংসা প্রতিনিয়ত মনে করেন চালাবেন, আপনারও একদিন এই ফল ভোগ করবেন, অনায়াসেই ভোগ করবেন। সত্যি কথা বলতেছি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। জুলাই আগস্ট অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছেন, আমরা অনেক দিন থেকে শুনেছি। মানে এই যে ছাত্ররা বলে আমরা খুব জেনারেলাইজ করি, সহজে বোঝার জন্য বলি, কিন্তু আগেও বলেছি এটা খুব মনোলিথিক না, বিভিন্ন রকম ছাত্ররা ছিলেন। এই মুহূর্তে আমাদের সামনে যে ছাত্ররা আছেন তাদেরকে আমি ছাত্ররা এভাবে বলবো, কারণ এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন তৈরি করেছিলেন, সেটা এখনও আছে। জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন, যারা ইয়াং প্রফেশনালস, তাদের এই দুটো সংগঠন থেকে দল তৈরি হবে। এছাড়া ছাত্র দল, ছাত্র শিবির, সাধারণ ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, অনেকে এই মুভমেন্টে জড়িত ছিল। তারা তাদের এই সংগঠনগুলোর সাথে তাদের বিরাট একটা অংশ নেইও, কিন্তু তারপর আমরা সাধারণভাবে বোঝার জন্য ছাত্ররা বলছি। যাই হোক, তাদের সংগঠন তৈরি হচ্ছে, দল তৈরি হচ্ছে। সেই দলটা নিয়ে এক ধরনের অন্তর্কোন্দল বা বিরোধ, আমরা এইভাবে বলি, কোন্দল না বললেও বিরোধের পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং তার চাইতেও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই, যে ছাত্র উপদেষ্টারা দায়িত্বে ছিলেন, আছেন, তারাও দায়িত্বে থাকা আদৌ নৈতিক কিনা যখন একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে।
প্রথম আলো একটা নিউজ করেছে, এটা নিয়ে অনেকেই এর মধ্যে নিউজ করেছিল। নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় 3 জন, মানে রাজনৈতিক দল নিয়ে এই ধরনের একটা আলোচনা। এখানে বলা হচ্ছে যে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনি আহ্বায়ক হতে যাচ্ছেন। ইটস এ ভেরি গুড চয়েস আমি মনে করি, কারণ নাহিদের চাইতে বড় কোনো নাম এই মুভমেন্টে হয়ে ওঠেনি। এটা ঘটে। আমি বলছি না তিনি বহুদিন থেকেই সবচেয়ে বড় রোল প্লে করেছেন, অনেকে অনেক রকম রোল প্লে করেছেন, কিন্তু কখনো কখনো এইরকম ঘটনা ঘটে যে তিনি ফোরফ্রন্টে চলে আসেন। নাহিদ আসছেন, সো উনি আসবেন এবং উনি দল, মানে সরকার থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব নেবেন। এই যে উনি এতদিন সরকারে ছিলেন, এটাও কিন্তু আমি প্রশ্নবিদ্ধ বলে মনে করি। আমি আসবো সেই জায়গায়। এবং বলা হচ্ছে বাকি 2 জন যে ছাত্র উপদেষ্টা আছেন, আসিফ মাহমুদ এবং যেটা মাহফুজ আলম, তারা সরকারে থেকে যাবেন। এটাও ভীষণ অনৈতিক বলে আমি মনে করি। এই আলাপগুলো আমাদের করা দরকার। যাই হোক, যে বিরোধ বা কিছু ডিবেট অ্যাটলিস্ট বলবো আমরা, সেখানে বলা হচ্ছে 3 জন আছেন যারা দলটির সাধারণ সম্পাদক বা মেম্বার সেক্রেটারি, এখনও সাধারণ সম্পাদক না, সেটা হওয়ার দৌড়ে আছেন। দ্বিতীয় প্রধান ব্যক্তি নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। আমি গতকাল দেখেছি ফেসবুকে যেন আক্তার হোসেনকে রাখা না রাখা নিয়ে তীব্র বাকবিতণ্ডা চলছে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলছেন, বিতর্কে জড়াচ্ছেন। আক্তার হোসেন থাকা না থাকা, এমনকি তার এই সরকারে থাকা না থাকা নিয়েও কেউ কেউ এই প্রশ্ন তুলেছেন যে তিনি সরকারে থাকতে পারেননি কেন। আমি জানি না আক্তার হোসেন থাকতে চেয়েছেন কি না। এখানেও নাকি প্রচুর রাজনীতি হয়েছে, বিশেষ করে তার সংগঠনেরই 2 জন যখন উপদেষ্টা হয়েছেন প্রথম দফায়, জনাব নাহিদ এবং জনাব আসিফ, সেখানে আক্তার হোসেন হননি। এসব নিয়ে নানান তর্ক বিতর্ক আছে। আক্তার হোসেনের রোলের কথা আছে, ট্রু। ডাকসু যে নির্বাচনে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছিলেন, সেখানে আক্তার হোসেন সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন এবং দীর্ঘদিন থেকে তিনি লড়াইয়ের মধ্যে আছেন, মাঠে আছেন। আমরা তাকে দেখেছি মাঠে, এটা সঠিক, এতে কোনো ভুল নেই। যাই হোক, এই ডিবেটটা চলছে, কিন্তু ডিবেটটা একটু অন্য একটা জায়গায় আসলে বেশি, এবং ভবিষ্যতে এই দলটায় এটাই মূল সংকট হতে যাচ্ছে বলে আমি মনে করি। আমি জায়গাটা পড়ি। আচ্ছা, এমনি দল সম্পর্কে বলা হয়েছে যে ফেব্রুয়ারির শেষাংশে একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটা হবে। এবার যে জায়গাটা আসলে মূল সমস্যা হতে পারে বলে আমি মনে করি, সেটা একটু পড়ি। নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কে আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে। আচ্ছা, এই 3 জনের নাম বললাম, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি এবং আক্তার হোসেন। আচ্ছা, এর বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাতে বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ, বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এই ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটিতে মধ্যপন্থী ও বামধারার নেতারাও আছেন। তারা চান প্রধান 2টি পদের বাইরে শীর্ষ পর্যায়ের অন্য পদগুলোতে নিজের পছন্দের নেতারা থাকুক। আমরা একটা জিনিস তাহলে খেয়াল করলাম, ছাত্র শিবিরের সাবেক নেতারা, এই যে সাবেক নেতারা বলা হচ্ছে, আমি ছাত্র শিবিরের কোনো সাবেক নেতাকে সাবেক নেতা বলে মনে করি না। এরা আসলে শিবির, এরা এখন সাবেক বলছে, তাদের কৌশল, শিবিরের কৌশলের নামে মানুষকে ডিসিভ করার টেন্ডেন্সি আছে, তারা সেটাই করছেন। নট অনলি দ্যাট, আমি এটা বিশ্বাস করি সাবেক নেতা ছাড়াও নাগরিক কমিটিতে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আছেন যারা আসলে শিবিরের মানুষই, তারা এই পরিচয় দিচ্ছেন না বা কোনোদিন দেবেরও না, তারা এভাবে কাজ করতে অভ্যস্ত। যাই হোক, শিবির এবং এদিকে বাম বা মধ্যপন্থীদের মধ্যে এক ফাইট আছে। এখানে আমি জনাব আক্তারের একটা কথাকে নোট করতে চাই। তিনি অন রেকর্ড উনি বলেছেন এবং অন্যরাও বলেছেন, আক্তারকে আমি বেশ কয়েকবার বলতে শুনেছি যে তাদের দল একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাচ্ছে। ফলে এই দলটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাওয়াটা অনেকেরই পছন্দ হবে না। এবং অ্যাপারেন্টলি দেখতে খুব সুন্দর লাগছিল যে জাতীয় নাগরিক কমিটি তার ছাতার নিচে সবাইকে আশ্রয় দিতে পেরেছে, ডান মধ্য বাম সবাই একসাথে এসে একটা দল তৈরি করছে। মানে রীতিমতো ওখানে কওমি মাদ্রাসায় পড়া মানুষজনও আছে। এরকম একটা হতে পারে না তা না, কিন্তু এরকম দল যদি শুধুমাত্র তাকে ওয়েলফেয়ারের ভিত্তিতে সংগঠিত করতে চায় তাহলে হয়তো সম্ভব। কিন্তু সমস্যা বেঁধে গেছে, নাগরিক কমিটির বহু মানুষ আইডিওলজিক্যাল ডিবেট শুরু করেছিলেন নানা ইস্যুতে, তারাই শুরু করেছেন। ফলে যখনই আমরা আইডিওলজিক্যাল ইস্যুকে প্রধান করে তুলব একটা দল তৈরির জন্য,
মানে এই ডিবেট হতে পারে, আমি আজকে ডিবেটে যাচ্ছি না, আইডিওলজিক্যাল ইস্যু রিজলভ করা ছাড়া একটা রাজনৈতিক দল তৈরি হতে পারে কিনা, তার গোড়াপত্তন হতে পারে কিনা, সেই ডিবেট হতে পারে, সেই ডিবেট এখন ঢুকছি না। কিন্তু এটা যখন তৈরি হয়ে যায় তখন খুব স্বাভাবিকভাবে এটা দাঁড়াবে তাদের যে অ্যাপারেন্ট ইউনিটি সেটা ভেঙে পড়বে। কারণ বাম আর ডান একই দলে থেকে আইডিওলজিক্যাল ডিবেট করে আসলে টিকতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। সো এই ঝুঁকিটাতে তারা পড়েছে এবং এই বিরোধটা অলরেডি দেখা যাচ্ছে, যে বিরোধটা ভবিষ্যতে আমি মনে করি আরও বেশি মাথা চাড়া দেবে। এবং এখানে একটা কথা একটু মনে রাখা ভালো, বিশেষ করে এক্স শিবির যারা আছেন তারা তাদের প্রভাব রাখতে চাইছেন। আমি ধারণা করি এর পেছনে একটা বড় কারণ, মাঠে বড় তাদের যে প্রোগ্রাম হয় এবং ভবিষ্যতে যে প্রোগ্রাম হবে তাতে লোকবল দেখানোর একটা বড় দায়িত্ব জামায়াত এবং শিবির পালন করবে। এটা যদি না করে তাহলে এই রাজনৈতিক দলটা খুব বড় বিপদে পড়ে যাবে। সুতরাং তাদের ওই শক্তির কোটানকোট জায়গাটা আছে, তাই তারা সেই শক্তি দেখাতে চাইছেন। এবং জামাত অনেক সময় যেটা করতে চাইবে যে তাদের দল তো আছেই, এই নতুন দলটা যখন তৈরি হবে সেটাও তাদের সাথে যাতে জোটবদ্ধ হয়। জামাত চেষ্টা করছে বিভিন্ন দলকে একত্র করতে, ইসলামী দলকে, এবং অবিশ্বাস্যভাবে যেসব দলের সাথে তার ঐতিহাসিক নীতিগত বিরোধ আছে, মাজারপন্থী দল যেমন ইসলামী আন্দোলন, চরমনাইয়ের পীরের দল, তাদের সাথেও তারা বসছেন, আলোচনা করছেন। সুতরাং কোনো না কোনো দিন তারা চাইছেন এটা সবাইকে একত্র করে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও যদি তারা তাদের সাথে রাখতে পারেন সেটা তাদের জন্য ভালো হয়, ভালো মানে অনেক ভালো হয়। কারণ দলটার শক্তি কেমন দাঁড়াবে জানি না, কিন্তু এই দলটার সামনে যে মানুষগুলোকে আমরা দেখব, নাহিদ ইসলামকে দেখব, আক্তার আসুক, পাটোয়ারি, সার্জিস, যারা আসুক, পরবর্তীতে জনাব আসিফ মাহমুদ বা মাহফুজ আলম, যেই যোগ হোক না কেন, মানে এই মানুষগুলোকে মানুষ মুভমেন্টের মানুষ হিসেবে জানে। সুতরাং তাদের একটা গুরুত্বপূর্ণ ইমেজের ভ্যালিউ আছে, সেই ভ্যালুটার ভালো সোশ্যাল ক্যাপিটাল, পলিটিক্যাল ক্যাপিটালও আছে, তারা সেটা ব্যবহার করতে পারবেন। তাই তারা চেষ্টা করবেন অ্যাট এনি কস্ট রাখতেই। কিন্তু ওদিকে আবার যে বলছেন তারা মধ্যপন্থী দল তৈরি করতে চান, আমি আগে একটা ভিডিও করেছি, মধ্যপন্থী দল যদি তারা তৈরি করতে চান তাহলে তাদের তো আসলে বিএনপির সাথেই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে মধ্যপন্থী দলই বেশি থাকবে। তারা তাদের কর্মসূচির ভিত্তিতে ডিবেট করবে, মানুষের ভোট চাইবে, একজন অপরজনকে সমালোচনা করবে, তারা কি কর্মসূচি দিতে চায়, তারা মানুষকে কিভাবে ভালো রাখতে চায়, সেই ডিবেট, সেটা দিয়ে তারা তাদের রাজনীতি করবে। স্টাফ মানে পোস্ট ইডিওলজিক্যাল এরাতে আমরা আছে কি নেই, এখানে আইডিওলজিক্যাল ডিবেট শেষ হয়ে গেছে কি যায়নি, সেটা রাখা হবে কি হবে না, অনেক ডিবেট আছে। তারপরও আমি এটাকেই প্রেফার করব। যাই হোক, এই সংকটটা আমরা দেখব এবং এই সংকটটা এই দলকে মানে ঠিকঠাক মতো পারফর্ম করতে দেবে কি না এই সন্দেহ আমার আছে এবং এই দল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার যে প্রসঙ্গটাতে আসছে, জনাব নাহিদ ইসলাম এসছেন, আমি তাকে ওয়েলকাম করি। আমি ব্যক্তিগতভাবে আমার চয়েস ছিলেন এই দলে জনাব নাহিদি দায়িত্ব নেবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যে মানুষটা এতদিন ধরে সরকারে আছেন, তিনি একটা রাজনৈতিক দল করছেন, এটা কি তার সরকারে থাকাটাকে প্রশ্নবিদ্ধ করে না? কারণ একটা মানুষ, একটা দুটো সংগঠন মিলে রাজনৈতিক দল তো আজকে হঠাৎ করে হয়নি, তারা দীর্ঘদিন থেকে কাজ করছেন, তারা কমিটি তৈরি করছেন, নানান সাংগঠনিক কাজ করছেন, এগুলো আমরা দেখেছি, এগুলো আমরা জানি। সেই দলটার সাথে উনি ইনভলভড ছিলেন না, এটা আমরা কিভাবে বলবো? ওনার মনের মধ্যে আছে উনি আসবেন, এবং এখন না, এর আগে উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে রিজাইন করে তিনি যাবেন, উনি এভাবে কথা বলেছেন। তার মানে তার পরিকল্পনায় এ দল আছে। নট অনলি দ্যাট, যারা মাহফুজ এবং যারা সজীব আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন এভাবে যে তারা এখনই যাচ্ছেন না, কিন্তু তারা যখন যাবেন তারাও রিজাইন করে যাবেন। তার মানে দুজন ছাত্র প্রতিনিধি সরকারে থেকে গেছেন যাদের মনে ভেরি মাচ এই রাজনৈতিক দলটা আছে। তো তারা কি করছেন আসলে, এটা আমাদের তো জানতে পারতে হবে। জনাব আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা, সামনে নির্বাচন আছে এবং আলাপ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের, এই ক্ষেত্রে অনেক প্রশ্ন তো এসে হাজির হয়। নট অনলি দ্যাট, স্থানীয় সরকার উপদেষ্টার হাতে প্রচুর বরাদ্দ থাকে যেগুলো আসলে এক ধরনের নির্বাচনী বরাদ্দ হিসাবে পরিগণিত হতে পারে, ফলে সেটা এই দলের ক্ষেত্রে, দলের ভোট পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না, সেটা আমরা কিভাবে বলতে পারি?
অনেকগুলো প্রশ্ন আছে। অ্যাট দ্য সেম টাইম জনাব মাহফুজ আলম কী দায়িত্ব পালন করছেন এই আলাপটাও অনেকবার করেছি। এটা আমাদের জানতে হবে, আসলে এটা আমাদের রাইট জানা, সরকারকে জানাতে হবে জনাব মাহফুজ আলমের কাজ কি, তিনি প্রধান উপদেষ্টা হয়ে কী কী দায়িত্ব পালন করছেন। কারণ এই পারসেপশন আছে তিনি আদতে দীর্ঘদিন থেকে, উনি ওখানে যখন বিশেষ সহকারী ছিলেন তখন থেকে, পরে উপদেষ্টা হওয়ার পরও তিনি আদতে এই দলটার এবং এই সংগঠনগুলো যখন বিভিন্ন জায়গায় কমিটি তৈরি হচ্ছে, তৈরি করা, তাদের লোকবল তৈরি করা, তাদেরকে ট্রেনিং দেয়া, এই কাজেই ব্যস্ত আছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাস্তবে কি হবে সেটা ইজ এ ডিফারেন্ট ডিবেট। আর একটু যোগও করে রাখি, আমরা তো আসলে এই সমাজে থাকি, বহু মানুষজনের সাথে এসব দল যারা করেন তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে, জানাশোনা আছে, কে কী করেন মোটামুটি আসলে আমরা জানি। চালাকি করতে হয় না, আমি প্রায় বলেছি, মানে তরুণদের নতুন দল, তারা নতুন বন্দোবস্তের কথা বলেন, তারা তৃতীয় শ্রেণীর চালাকি ধূর্তামি করে দল করলে ভালো কিছু হবে না। ফলে আমি মনে করি তাদের এই দুইজনেরও এখনও দলে থাকা একেবারেই অনৈতিক। এর আগেও তারা বেশ খানিকটা অনৈতিক কাজ করেছেন বলে আমরা বলতেই পারি, কারণ তারা ওখানে সরকারে ছিলেন, কিন্তু এই যে এতদিন ধরে এই প্রসেস চলছে তার সাথে কোনো ফর্মে তারা যুক্ত ছিলেন এটা বলা যায় না। আর এখন যেহেতু দল তৈরি হতে যাচ্ছে, দল তৈরি হওয়ার পর দুজন উপদেষ্টা থেকে যাওয়া অত্যন্ত গর্হিত অন্যায় আমি বলবো। তাদের এখান থেকে সরে আসা উচিত এবং সরকারের উচিত এই দুজনকে তাদের সরকার থেকে বের করে দেয়া। আমি এই রিপোর্টেই দেখলাম বিএনপি একটা রিটেন চিঠি দিয়েছিল, সেখানে তিনি একটু পড়ি, সরকারের কোনো উপদেষ্টার ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া জড়িত রয়েছেন বলে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়া প্রশাসনিক ব্যবহার করে নানা লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, এটা সুখকর নয়। এসব ব্যাপারে বিএনপি চিঠিতে রিটেন ফর্মেই বলেছে। তারপর তারা বলছেন যে দলে এলে পদত্যাগ করেই আসবেন। আবারও জনাব আরিফুল ইসলাম আদিব বলছেন উপদেষ্টাদের কেউ নতুন দলে এলে পদত্যাগ করেই আসবেন, অন্তর্বর্তী সরকারে থেকে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে ওনারা আসবেন এই প্রবাবিলিটি আছে, ওই মানসিকতা, ওই দলের প্রতি ভালোবাসারই উনি সরকারে বসে আছেন। এটা অনৈতিক, এটা বুঝতে পারতে হবে। যে কথাটা বলছিলাম যে এই ছাত্ররা যখন নতুন বন্দোবস্তের কথা বলেন, নতুন রাজনীতির কথা বলেন, তারা আনএথিক্যাল বিষয় করবেন, এটা ঠিক হয় না। তারা আর রাজনীতিতে এখন চালকের আসনে জামাত ইসলামী। দর্শক, ছাত্রদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মানে এই রাজনীতির খেলা কোন দিকে যাবে, এটা জামাত এবং ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে ঘটনা ঘটে যাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে, এছাড়া নির্বাচন কমিশনের সাথে বৈঠক, নানান বিষয়ে কি হবে কি হবে না, মানে বিএনপির বাড়াভাতে ছাই দিচ্ছে এখন ছাত্ররা আর জামাত। বিএনপি নির্বাচন কমিশনকে পকেটে নিয়েছে, ডক্টর ইউনূস সরকারকেও হুমকি ধামকি দিয়ে চাপ দিয়ে মোটামুটি ম্যানেজ করে ফেলেছিল যে দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া তাদের মন মতো। কিন্তু না, জামাত বলছে যে সংস্কারে আমরা আছি, সংস্কার হতে হবে, সংস্কারের পর নির্বাচন, সংস্কারকে আমরা সহযোগিতা করব। খেয়াল করেছেন কিনা, জামাত ইসলামী যখন আগে স্থানীয় সরকার নির্বাচন চাইলো এবং সংস্কারের পর নির্বাচন চাইলো, তখনই বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। এতটাই মাথা খারাপ হয়ে গিয়েছে যে তারা এখন বলছে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা স্বাধীনতা বিরোধী। কতটা মাথা খারাপ হলে এই কথা বলতে পারে, আশা করি বুঝতে আর অসুবিধা নেই। দর্শক, বোঝা যায় যে জামাত একটু নাড়াচাড়া দিলেই রাজনীতির খেলা জমে ওঠে। জামাত উইল বি দি কিং মেকার। জামাত ক্ষমতা যাবে এটা আমি বলি না, তবে হ্যাঁ ক্ষমতা যাওয়া উচিত, কিন্তু কে ক্ষমতা যাবে এটা ঠিক করে দিবে জামাত। জামাত যদি চায় বিএনপি কিচ্ছুতেই ক্ষমতায় যেতে পারবে না। তবে হ্যাঁ, জামাত আনএথিক্যাল পলিটিক্স করবে না, নিয়মতান্ত্রিকভাবে সত্য ন্যায়ের পক্ষে থাকবে এবং এই অবস্থানের পর যদি বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু জামাত যদি ষড়যন্ত্র করে অথবা বাঁকা পথে হাঁটে, বিএনপির বাপেরও ক্ষমতায় নাই, ক্ষমতায় যাওয়ার কিচ্ছু পারবে না। এজন্য একজন পরিব্রাজক বলেছেন
যে জামাত উইল বি দি কিং মেকার, রাইট? এখন দেখেন এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বিতর্ক, ঐক্যমত কমিশনের বৈঠক হয়েছে, সেখানেও জামাত তাদের যে অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। জামাত যদি না বলতো যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, তাহলে এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হতো না, বিএনপির মাথা খারাপ হতো না। অতএব রাজনীতিতে এখন ড্রাইভিং সিটে জামাত ইসলামী। কি নিয়ে ঝামেলা হবে, কি নিয়ে হবে না, কোনটা জামাত চুপ থাকলে সমাধান হয়ে যাবে আর কোনটায় জামাত মুখ খুললে এটা নিয়ে জটিলতা হবে, এই বিষয়গুলো এখন জামাত ঠিক করছে। সংস্কারে ঐক্যমত্যে পৌঁছানোর পর নির্বাচন হোক, মানে দ্রুত নির্বাচন, প্যারাসিটামল ট্যাবলেট নির্বাচন না, সংস্কারে ঐক্যমত হোক তারপর নির্বাচন। মানে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলো, জামাত কিন্তু এটা চূড়ান্ত ধরছে না যে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন, ডিসেম্বর ওটা পরে। এমনকি নির্বাচন ডিসেম্বরে হবে কি হবে না, এটাও অনেকাংশে ডিপেন্ড করে জামাত ইসলামের উপর। জামাত যদি বাগরা বাজায়, আমি নেগেটিভ ভাষায় বললাম, তাহলে ডিসেম্বরে কোশ্চিনকালও নির্বাচন হবে না। অতএব বিএনপি ভেবে দেখুক, জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলবে না হেদায়েত হয়ে তাদের রাজনীতি টিকিয়ে রাখবে। বিএনপির রাজনীতি থাকবে না চালাকি করতে গেলে। জামাতের হাতে কিন্তু এই মেকানিজম এখন আছে। জামাতের সাথে লাগতে গিয়ে হাসিনার পরিণতি দেখেন না? হ্যাঁ, হাসিনা শুধু জামাতের সাথে লেগেছে তা না, সবার সাথে লেগেছে, খাসসাতান জামাতের সাথে লেগেছে। জামাত নির্মূল করার প্রজেক্ট নিয়েছিল, হাসিনা এখন নির্মূল হয়ে গেছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছানোর পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। ঐক্যমত কমিশনের সাথে সবচেয়ে পজিটিভ ভূমিকা পালন করছে জামাত। তারা সব পজিটিভ বিষয় সমর্থন করবে বলছে, ঐক্যমতের কথা বলছে, মানে ঐক্যমত কমিশন এটাকে যথেষ্ট হেল্প করছে জামাত। কিন্তু বিএনপি কিন্তু এগুলোতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এখানে এসেও তাদের ওই দ্রুত নির্বাচনের জিকির। ঐক্যমত কমিশনের বৈঠক শেষে ডাক্তার তাহের কথা বলেছেন। বৈঠকে নির্বাচন নিয়ে জামাতের কোনো প্রস্তাব দিয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমরা বলছি যে সংস্কার প্রয়োজন, সে বিষয়ে সবাই ঐক্যমত হলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন করবেন। আমরা দেখছি কিভাবে সেটা এগিয়ে যায়, এবং ডিসেম্বরের মধ্যেই যে হবে সেটা নয়, দেখছি হয় কিনা। সংস্কার হলে হবে, না হলে হবে না, কথার তাৎপর্য নেই। এই কথাটা যদি জামাতের হামিদুর রহমান আজাদ কিংবা গোলাম পরোয়ার কিংবা মুজিবুর রহমান অথবা শফিকুর রহমান বলতেন, তখন আরো স্ট্রং শোনাতো। কারণ ডাক্তার তাহের আবার এমনিতেই প্রো বিএনপি কথা বলেন, এই জন্য তার মুখে স্ট্রং বিএনপি বিরোধী কথা কখনো আপনারা শুনবেন না। প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন করবেন। আমরা দেখছি কিভাবে সেটা এগিয়ে যায়। এর মানে সেটা যে হবে নট গ্যারান্টিড। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যদের সঙ্গে দেশের সব রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে। সংস্কার বাস্তবায়নে বিভিন্ন দল অংশীজনের সঙ্গে আলাদাভাবে আলোচনা হবে, সে বিষয়ে কথা হয়েছে। ডাক্তার তাহের বলেন, সব ইতিবাচক সিদ্ধান্তকে জামাত ইসলামী স্বাগত জানাবে। এটা তাৎপর্যপূর্ণ। এর মানে জামাত ইসলামী এই সরকারের সব ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাবে। কথা বলাটার মাধ্যমেও তারা ড্রাইভিং সিটে বসলো, রাজনীতিতে চালকের আসনে বসলো। জামাত সরকারের সাথে আছে, সরকারকে স্ট্রংলি সমর্থন দিল ডক্টর ইউনূসকে। অতএব বিএনপি সরকার বিরোধী দল হিসেবে অলরেডি মাঠে নেমেছে। বেগ পেতে হবে। জামাত যেহেতু ওপেনলি সরকারের পক্ষে আছে এই কথার মাধ্যমে, অন দি আদার হ্যান্ড ছাত্ররা যে দাবিগুলো নিয়ে, যে অনড় অবস্থান নিয়ে সংস্কার কমিশনের বা ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসেছে,
সেটা বিএনপির স্বপ্ন পরিকল্পনা মাটির সাথে মিশে দিতে পারে। বিএনপির স্বপ্ন কি? আওয়ামী লীগ থাকবে রাজনীতিতে। বিএনপির স্বপ্ন কি? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। বিএনপির স্বপ্ন হচ্ছে চুপ্পু থাকবে, ৭২ সংবিধান থাকবে, সংস্কার টংস্কার ছাড়া দ্রুত নির্বাচন হবে। কিন্তু না, ছাত্ররা কি নিয়ে এসেছে দেখেন, নতুন সংবিধান, আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচন চায় নাগরিক কমিটি। এর একটাও বিএনপি চায় না। হ্যাঁ, আওয়ামী লীগের বিচার চায়, এটা বলছে উপরে উপরে। বিচার চাইলে ওই নিষিদ্ধ তার চায় না। সালাউদ্দিন আহমেদ নিষিদ্ধ চেয়েছিল, কিন্তু মির্জা ফখরুল সেটাকে ডিনাই করেছেন। নিষিদ্ধ তারা চায় না। এজন্য বলবো, এই নতুন সংবিধান, বিএনপি মনে করে নতুন সংবিধান হলে বাংলাদেশে নতুন দল এরাই দাপিয়ে বেরাবে, বিএনপি আর থাকবে না। থাকবে না বলতে মুসলিম লীগ হয়ে যেতে পারে বিএনপি, মানে বড় দল এক পর্যায়ে ছোট হয়ে গেছে এরকম। অতএব নতুন সংবিধান দাবি করা এবং গণপরিষদ নির্বাচনে দাবি করা, এই দুইটা পয়েন্ট বিএনপির পরিকল্পনা ব্যর্থ করে দিতে পারে। ছাত্রদের ভূমিকাও যথেষ্ট স্মার্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আমরা নতুন সংবিধান, আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, গণপরিষদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধের কথা বলেছেন আওয়ামী লীগ। তিনি বলেন, এ মাসেই নতুন রাজনৈতিক দল আসবে, নতুন সংবিধান রচনায় লড়াইয়ের জন্য হবে রাজনৈতিক দল। নির্বাচন ইস্যুতে জানতে চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান বলে জানান তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের দোসররা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসিত হলে আমরা আবারও প্রতিবাদ করব। মানে কোনো নিষিদ্ধ করতে হবে, এটা হচ্ছে কথা। কোনোভাবে জোড়াতালি দিয়ে আওয়ামী লীগকে সুযোগ দিবেন কোনো সম্ভাবনা নেই। ছাত্র জনতার আন্দোলনের কর্মীদের হত্যার বিচার দাবি জানিয়ে তিনি আরো বলেন, রাজনীতিতে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো আপোষের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যে দল বা মতেরই হোক না কেন, শাস্তি হতে হবে। তাদের বিচারিক প্রক্রিয়া আমরা কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করি না। যাই হোক দর্শক, দেখেন কত সুন্দর ২৪-এর স্পিড। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত এই ছাত্রই ধারণ করে। ২৪-এর বিচার বা শহীদদের বিচার নিয়ে অন্য দলে এত সিরিয়াসনেস দেখি না আমরা। যাই হোক দর্শক, এই সংস্কার, এই ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের কে কি বলেছে, কে কি মত দিয়েছে, কোন দল কি, এগুলো একত্র করলে আমরা যে কনক্লুশনে আসতে পারি, এখন রাজনীতিতে চালকের আসনে আছে জামাত ইসলামী, আর ছাত্ররা যে দাবি দেওয়াগুলো নিয়ে আসছে, এতে বিএনপির স্বপ্ন, বিএনপি পরিকল্পনা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন কাফিকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। বর্তমান কাফির বাড়ি পুড়িয়ে গেছে, এই বিষয় নিয়ে কিন্তু কাফি সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকবার আলোচনা এবং সমালোচনা এসেছেন। বিশেষ করে কাফির বাড়ি পুড়ে গেছে, কাফির সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। এই কারণে আরও জনগণ বিশেষ করে বেশি ক্ষিপ্ত হয়ে গেছে এবং কাফির প্রতি তাদের ভালোবাসার রাস্তা হারিয়ে ফেলছে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।